আমার বামপন্থী মহিলা সংগঠনের সহযোদ্ধা বন্ধুরা, আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ এবং আমাদের বাইকের কণ্ঠস্বর যাদের কানে পৌঁছাচ্ছে। আগামী 19 তারিখ 6 বৈশাখ শুক্রবার কোচবিহারের লোকসভার ভোট। সারা দেশে লোকসভার ভোট যে কর্তা পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গে 7টি পর্যায়ে, তার মধ্যে প্রথম পর্যায়ে 19 এপ্রিল কোচবিহারে এখানে লোকসভার ভোট হবে 19 এপ্রিল। তার আগে আপনারা নিশ্চয়ই ঠিক করছেন, নিশ্চয়ই ভাবছেন যে কোন পক্ষে আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করবেন। লোকসভা ভোট মানে এ আমাদের দেশের ভোট। এর মধ্যে দিয়ে সারা দেশ কোন পথে চলবে, দেশের সরকার কারা হবে, কোন নীতি নিয়ে আমাদের দেশ চলবে, তা ঠিক হবে এই দেশের ভোট। আর দেশের ভোট দেশের সরকারের উপর নির্ভর করে। রাজ্যের সরকার, পঞ্চায়েত বা পৌরসভা তা এমন ভাবে চলবে। রাজ্যের সরকার দেশের সরকারের উপরে অনেক কিছু নির্ভর করে। আর সেই কারণের জন্যই দেশের ভোটের নির্বাচনে আমাদের অংশগ্রহণ করবার আগে নিশ্চিত করে আমাদের ভাবতে হয় যে আমরা কাদেরকে আমরা ভোট দেব। আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমাদের চারপাশ, আপনাদের আশেপাশ কেমন ভাবে চলছে। জীবন জীবিকা, মানুষের রুটি রুটি, আপনার কাজ, কৃষকের ফসলের দাম, আপনার বাড়ির পরবর্তী প্রজন্মের কাজ, কর্মসংস্থান, মেয়েদের ক্ষমতায়ন, এই সব কিছু নিয়ে কথা কারা বলছে, কে বলছে? ঠিক করতে হবে আপনাদের। কারণ এই দেশটা ভোট, এই দেশ আমার দেশ। বলে বলে বলো সবে শতদিনা বেরুবে, ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন যাবে। আমরা চাই আমাদের দেশ ভারত তার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিক। আর তার জন্য আমাদের দেশের আমরা যারা প্রত্যেকে নাগরিক, আমরা নাগরিক, যদি আমরা নাগরিক না হই, জেনে রাখুন, যদি আমরা নাগরিক না হই তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রধানমন্ত্রী নন। কারণ আমাদের যে আধার কার্ডের ভিত্তিতে, আমাদের যে ভোটার কার্ডের ভিত্তিতে, আমাদের যে নাগরিকত্বের প্রমাণের ভিত্তিতে আমরা ভোট দিয়েছি, আর তার ভিত্তিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে আমাদের নাগরিকত্ব নিয়ে যদি আজকে কেউ প্রশ্ন করে, তাহলে নরেন্দ্র মোদীর নাগরিকত্ব নিয়েও আমরা প্রশ্ন করছি। নরেন্দ্র মোদী আলাদা কেউ ব্যক্তি নন, হতে পারেন দেশের প্রধানমন্ত্রী। বলছেন তিনি পারবেন, আপনি পারবেন, আপনার বাবা ঠাকুরদা, বাবা মা ঠাকুরদা, তাদের সবার জন্মের চারিদিকে কাগজপত্র দেখাবেন, কেউ পারবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পারবেন, অমিত শাহ পারবেন, আদিত্যনাথ যোগী পারবেন, যোগী আদিত্যনাথ পারবেন, কেউ পারবেন না। আর তাই জন্য হঠাৎ একদিন যখন খেতে দিতে পারছেন না মানুষকে, যখন পেটের ভাত দিতে পারছেন না, যখন কাজ দিতে পারছেন না, তখন একটার পর একটা নতুন নতুন ইস্যু নিয়ে মানুষের প্রত্যেক দিনকার জীবন যন্ত্রণাকে পেছনের দিকে পাঠিয়ে দিতে চান আপনারা নরেন্দ্র মোদীরা। হ্যাঁ, বিজেপি আমাদের দেশটা যারা সর্বনাশ করতে চায়, যারা আমাদের দেশের সর্বনাশ করছে, যারা আমাদের দেশের গরিব মানুষের সর্বনাশ করছে, তারা এই পথে নিয়ে যেতে চায় বলে দেশকে তারা নতুন নতুন ইস্যু তৈরি করে। আর মাননীয় আমাদের দিদি ভাই, যিনি আমাদের বলছেন সবসময় যে রাজ্যকে তিনি নাকি দারুণ সোনায় ভরে দিয়েছেন, এ রাজ্যের সংখ্যালঘু মানুষকে তিনি মতিহা হয়েছেন। আর তিনি আজ বলছিল মধুচন্দ্রাদি বলবার সময় আমাদের কোচবিহার শহরের কাউন্সিলর বলছিলেন বলবার সময় যে
যে এখন আমাদের রাজ্যের সরকারি চাকরির পরীক্ষায় নাগরিকত্ব হঠাৎ জানতে চেয়েছে। আজকে মোদী যে পথে হাঁটে, উনি শুধু বড় বড় গুগলি মারেন যখন বক্তৃতা দেন, বড় বড় গুগলি দেন, এই বিজেপির বিরুদ্ধে লড়াই, ওই বিজেপির বিরুদ্ধে লড়াই, আর তারপর আরে অন্য মানুষকে বাঁচানোর অন্য কোনো ইচ্ছা নেই। ভাবছেন না কোনো গরিব মানুষের জন্য কোনো কাজ করবার কোনো বাঁচানোর কোনো ইচ্ছা আছে? আপনার ভাগটা, আপনার ছেলে মেয়ে যাই হোক, উনি ওনার ভাগটাকে বাঁচাতে চান, শুধু ওনার ভাগটাকে। তাই বাড়ি পলিটারি করেছে, ভাগটা ধানি খাদান থেকে টাকা খেয়েছে, কয়লা খাদান থেকে টাকা খেয়েছে, রামর খাদান থেকে টাকা কেলেঙ্কারি করেছে, খেয়েছে। একটা বউ সে ব্যাগে সোনা নিয়ে তাই কেলেঙ্কারি করেছে, পাস করেছে, সোনা বৌদি তার নাম এখন। আর ওই নিজের ভাগটাকে বাঁচানোর জন্য মুখে বড় বড় কথা বলবেন বিজেপি বিরোধী, আর তারপর সুরসুর সুরসুর করে পর্দার তলা দিয়ে গিয়ে মোদী সাহেবের সঙ্গে সেটিং করবেন। এইটাই হচ্ছে আমাদের দিদি ভাই, ওদিকে মোদী ভাই আর এদিকে দিদি ভাই। ওই সেটিং আর বোঝা পড়া মানুষ এখন প্রত্যেক দিন বুঝতে পেরে যাচ্ছে, আর তার জন্যই নাগরিকত্বের প্রমাণ চেয়েছে রাষ্ট্র। লজ্জা করে না মাননীয় মমতা ব্যানার্জি? আপনি আপনার জন্য আপনি কি দায় এড়াতে পারেন এই নাগরিকত্বের প্রশ্নের? আপনি ওই অনুপ্রবেশকারী বলে কাগজ ছুড়ে দিলেন সোমনাথ চ্যাটার্জি যেদিন স্পিকার। আমাদের মনে আছে, মানুষের মনে আছে। আর আপনি আজকে দায় এড়াচ্ছেন, বলছেন কি কোনো কিছু দিতে হবে না। তাহলে কেন চাইলেন? কেন রাজ্য সরকারি পরীক্ষা করতে চাইলেন? আপনি যাই বলেন না কেন, বামপন্থীদের জান আছে ধক, ওই হকের লড়াই করতে যে ধক লাগে সে ধক আমাদের আছে। আর আমাদের জান থাকলে জান কবুল আর মান কবুল। নতুন করে নাগরিকত্বের কোন প্রমাণ পশ্চিমবঙ্গবাসী দেবে না। কথা বলছেন আপনারা, লজ্জা করেন আপনাদের। একের পর এক, একটার পর একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা। বিজেপি তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন আসছে দিন আয়েগা, মানে কি ভালো দিন আসবে, আসছে দিন আয়েগা। আরে কব আয়েগা? কালকে যান আপনি মুদির দোকানে দেখতে পাবেন, আজকে যদি যান দেখবেন মুদির দোকানে লেখা আছে আজ নগদ কাল ভাত। আবার আপনি কাল যান, আগামীকাল আসবে, তখন কি লেখা থাকবে ওখানে? আজ নগদ কাল ভাত। আবার তার পরের দিন যান, লেখাটা কি আছে? আজ নগদ কাল ভাত, মানে সেদিন আবার নগদ, তারপরের দিন ধান। ওই তো ঠিক সেই রকম ওদের যে প্রতিশ্রুতিটা, আজকে দিন আয়েগা। আজকে দেখলেন আজকে দিন আয়েগা, ভালো দিন আসবে। আবার কালকে দেখছেন আজকে দিন আয়েগা, ভালো দিন আসবে। আবার কালকে দেখছেন আজকে দিন আয়েগা, ভালো দিন আসবে। কবে আসবে ভালো দিন? কোনদিন আসবে না। আমাদের জন্য, গরিব মানুষের জন্য, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের জন্য কোনদিন ভালো দিন ওরা আনবে না, ওরা তা জানে। আর তাই ওরা আজকে দিন আয়েগা বলেছে। আমাদের তো শুধু বলা কথা না, একটার পর একটা সমীক্ষা করেন যারা, অর্থনীতির সমীক্ষা করেন যারা, তারা বলছেন যে আদানি আম্বানিদের সম্পদ এই কয়েক বছরে কোটি কোটি গুণ বৃদ্ধি পেয়েছে। এত এত বেশি বৃদ্ধি পেয়েছে, মাত্র দেশে 6% সম্পদের মালিক আমাদের দেশের 50% মানুষ। আর বাকি এত 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 টাকা আছে ওই আদানি আম্বানি এদের সবার হাতে। কি তার জবাব হবে? কি তা করবেন? একটার পর একটা জায়গা, একের পর এক কথা বলছেন আপনি। অনেক বড় বড় কথা বলছেন মেয়েদের জন্য, বলছেন বিজেপি আর অনেক বড় কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন জনধন প্রকল্পে। জনধন প্রকল্পে 15 লক্ষ করে টাকা অ্যাকাউন্টে ঢুকে। আপনি বলুন আপনার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকেছে? আপনার অ্যাকাউন্টে ঢুকেছে? আপনার অ্যাকাউন্টে ঢুকেছে? আপনার অ্যাকাউন্টে ঢুকেছে? কারুর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢোকেনি। অথচ বলেছিল যে জনধন প্রকল্পে 15 লক্ষ টাকা ঢুকবে। জলপাইগুড়িতে অমিত শাহ
যার বাড়িতে ভাত খেয়েছিলেন আর টিভিতে সারাদিন গদি মিডিয়ায় সারাদিন ধরে দেখানো হলো অমিত শাহ দেশের এত বড় নেতা পার্টি পেতে ভাত খাচ্ছে। তারপরে বলেছিলেন আপনার ফোন নাম্বার মুঝে দিজিয়ে, ওই মেয়েটিকে বলেছিল তাকে, আর আজকে ওই মেয়ে খুঁজে খুঁজে তার কাছে ফোন নাম্বার দেবে খুঁজে পায়নি। একটা বিজেপি নেতা নেত্রী আসলে নেই, তো ওদের শুধু টাকা আছে, ইলেকট্রাল বন্ডের টাকা, আর তার জন্য ফ্ল্যাগ আছে। কারণ লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দিয়ে ফ্ল্যাগ কিনছে, লরি করে আনছে, মেটাডোর করে আনছে, পয়সা দিচ্ছেন আর লাগাচ্ছেন, পয়সা দিচ্ছেন আর লাগাচ্ছেন, কারণ ইলেকট্রাল বন্ডের টাকা আছে ওদের। হ্যাঁ, সিপিআইএম একমাত্র দেশের দল যারা একটি পয়সা নেয়নি ইলেকট্রাল বন্ডে। এতদিন পর্যন্ত যখন সিপিআইএম মানুষের কাছে কালেকশন করতে যেত, মানুষ ভাবতেন আরে এরা কি, ওই অন্যরা তো করে না কালেকশন, এরা কেন করে? গর্বিত সিপিআইএম এর প্রতিনিধিরা, কারণ তারা মানুষের কাছ থেকে 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা তাদের সাহায্য নিয়ে তাদের জন্য লড়াই আন্দোলন করে। কোন ইলেকট্রাল বন্ড আমাদের নেই, কোন নির্বাচনী বন্ড সিপিআইএম এর নেই। একমাত্র দল দেশে যারা ইলেকট্রাল বন্ডের থেকে একটি পয়সাও নেয়নি। আর দেখুন তো তাকিয়ে বিজেপি, তারা একের পর এক তারা দেশের আইন তৈরি করেন। এটাই হচ্ছে মুশকিল যে একে আছে তৃণমূল চুরি করলো কি অন্য কেউ চুরি করলো, যদি কেউ চুরি করে তাহলে বলবে চোর, আইন অনুযায়ী তার শাস্তি হতে পারে। আর বিজেপি নিজে শুধু চুরি করছে তা না, চুরি করার জন্য আইনটাকে পর্যন্ত বদলে দিচ্ছে। আর সেই কারণের জন্য ইলেকট্রাল বন্ডের আইন, সেই আইনটাকে বদলে নিয়েছিলেন নরেন্দ্র মোদীরা। বললেন ইলেকট্রাল বন্ডের টাকা দেবে, কারা দেবে টাকা, কাকে দেবে তা কেউ জানতে পারবে না কোন দলকে দেবে। বাকি সুপ্রিম কোর্ট সিপিআইএম এর করা মামলায় সুপ্রিম কোর্ট বলেছে এসবিআই কে জানাতে হবে যে কারা কাকে ইলেকট্রাল বন্ড দিয়েছে। প্রথমে নরেন্দ্র মোদীদের নির্দেশে এসবিআই পাগ হচ্ছিল, জুন মাস নাকি লেগে যাবে, কারণ ততদিনে তো ভোট হয়ে যেত, তাই জন্য পাগ হচ্ছিল দেবো কি দেবো না, পাবো কি পাবো না, এই করতে করতে তারপরে আবার বললো সুপ্রিম কোর্ট যে দিতে হবে। নির্বাচন কমিশন বললো জানাতে হবে। আর তার ভিত্তিতে আমরা কি দেখলাম, এক একজনকে এক একটা কোম্পানিতে ইডি পাঠিয়েছে, সিবিআই পাঠিয়েছে, ইনকাম ট্যাক্স পাঠিয়েছে। আরে কেউ অন্যায় করেছে তাকে পাঠিয়েছে তো ভালো কথা, অন্যায় করেছে সেই অন্যায়কে ধরো আর তার শাস্তি দাও, কিন্তু সে কাজে ব্যবহার করেনি। আজকে ইডি সিবিআই কে পাঠিয়েছে, ইনকাম ট্যাক্স কে পাঠিয়েছে, আর তারপর গুটি গুটি পায়ে তারা এসে এসবিআই থেকে ইলেকট্রাল বন্ড কিনে নিয়ে বিজেপিকে চাঁদা দিয়েছে। বিজেপিকে যেই চাঁদা দিয়েছে আর নিয়োগে যায়নি, আর সিবিআই যায়নি, বিজেপির ডিটারজেন্ট পাউডারে ওরা একেবারে সাফ হয়ে গেল। আর নেই কেউ, আর কেউ নেই। কারণ কি? আর ধরবে না, কারণ বিজেপি ততদিনে ইলেকট্রাল বন্ডে টাকা পেয়ে গেছে। আর আপনার কি হয়েছে? আপনি প্যারাসিটামল ট্যাবলেট যে দামে কিনতেন জ্বর হলে, সেই প্যারাসিটামল ট্যাবলেটের দাম 5 গুণ 6 গুণ 7 গুণ বেড়ে গেছে। আপনি যে দামে কিনতেন একটা প্যান্ডি, আপনি যে দামে কিনতেন ওমেপ্রাজল, মেন্টোপ্রাজল, যে দামে কিনতেন পেটে ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ, আজকে সেই ওষুধের দাম 5 গুণ 6 গুণ 7 গুণ বেড়ে গেছে। কারণ সেই কোম্পানি ইলেকট্রাল বন্ডে বিজেপিকে টাকা দিয়েছে। আর তখন ইডি বলুন, সিবিআই বলুন, ইনকাম ট্যাক্স বলুন বা কোনো কিছু বলুন, তাদের চুরি করতে আর কোনো বাধা বিজেপি দেয়নি। আর ওরা মানুষের কাছ থেকে টাকা তুলেছে। আপনার স্বাস্থ্য, আপনার শরীর খারাপ, আপনার নিজের টাকা নেই মতো কি দিয়ে কিনবেন ওষুধ, চট করে বাড়ছে ওষুধের দাম। এই দুর্নীতির জন্য, এই ইলেকট্রাল বন্ডের দুর্নীতির জন্য কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা এরা কামিয়েছে, ওষুধের দাম বেড়েছে।
এরা কামিয়েছে তেলের দাম বেড়েছে, এরা কামিয়েছে দুধের দাম বেড়েছে, এরা কামিয়েছে বিদ্যুতের দাম বেড়েছে। আর পিজি সঞ্জিত গোয়েঙ্কা যারা ছবি কিনেছিলেন মমতা ব্যানার্জির ছবি কিনেছিলেন আগে, ওই সারদার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যখন তিনি ভাই বলতেন যে ছবি বিক্রির টাকায় আমি দল চালাই, যখন প্রমাণিত হয়ে গেল যে সারদার টাকায় ছবি কিনেছে কে, সারদা ছবি কিনেছে সঞ্জিত গোয়েঙ্কা, তখন খোকা মুক্তা ভোটা আর বলতে পারে না যে ছবি বিক্রির টাকায় দিদিমণি নাকি দল চালায়। আর আপনি বিদ্যুতের দাম এখন কয়েক গুণ বেশি দিচ্ছেন। বামফ্রন্ট সরকার থাকাকালীন ক্রস সাবসিডি হতো, ক্রস সাবসিডি অর্থাৎ পারস্পরিক ভর্তুকি। গরিব মানুষ যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করতেন, আলো জ্বালাতেন, ফ্যান চালাতেন, এসি তো চালাতেন না, কিন্তু গরিব মানুষরা আরেকটু মধ্যবিত্ত, আরেকটু উচ্চবিত্ত, তারা বাড়িতে এসি চালায়, তারা বাড়িতে আরো যে ফ্যান লাইট আরো বেশি ব্যবহার করে। তাহলে গরিব মানুষ যারা যে আলো ফ্যান ব্যবহার করে তাদের জন্য কম টাকা দিতে হবে, আর উচ্চবিত্ত মধ্যবিত্ত মানুষ তারা যে বিদ্যুৎ ব্যবহার করেন তাদের জন্য বেশি টাকা দিতে হবে। কারণ কি? কারণ গরিব মানুষকে বাঁচিয়ে রাখা, গরিব মানুষের জন্য করা এটাই সরকারের কাজ। কোন আলাদা কাজ করছেন না সরকার, বলছি আমরা বামফ্রন্ট সরকারের সময় তাই পারস্পরিক ভর্তুকি ছিল। কিন্তু এখন মমতা ব্যানার্জি এসে এই পারস্পরিক ভর্তুকিকে তুলে দিয়েছেন, ক্রস সাবসিডিকে তুলে দিয়েছেন। এখন মিটারে ইলেকট্রিকের বিল কত টাকা বেশি দিতে হয়, আপনারা সেখানে ব্যবহার করেন, সেই কাজের জন্য এখন কত টাকা বেশি দিতে হয়, কত টাকা বেশি দিতে হয় নিজের বাড়ির ইলেকট্রিকের বিল। আর ওই ইলেকট্রিকের বিলের জন্য মাননীয়া যারা ইলেকট্রিক চালায়, ইলেকট্রিকের যারা মালিক, 444 কোটি টাকা মাননীয়াকে ইলেকট্রাল বন্ডে দিয়েছেন। আর সঞ্জিত গোয়েঙ্কা যারা সিএসসি কোম্পানির মালিক, তাহলে বন্ডে দিলেন টাকা, উনি বাহিনী তৈরি করছেন। ওইদিকে মাথা ভাঙার বাড়িতে যাবেন, নয়ারহাটের বাড়িতে যাবেন, শিকারপুরের বাড়িতে যাবেন, বাহিনী তৈরি করছেন। খাও দুধ হয়ে ডুবে যাও। আগের রাত্রে হাতে টাকা, আগের রাত্রে পকেটে টাকা, একটা করে বোতল, আর তারপর বাহিনী নিয়ে তোর ভোট দিতে যাবি না, তোর ভোট দিতে যাবি না, এই যে বেরোবেন না আপনি, তাহলে আমরা বুঝে নেব। আরে আপনাদেরকে এবার মানুষ বুঝে নেবে, আর তার জন্য মানুষ প্রস্তুত হচ্ছে। আর এই কথায় আজকে চিড়ে ভিজবে না। বাহিনী তৈরি করেছেন আপনি ওই ইলেকট্রাল বন্ডের টাকায়, বাহিনী তৈরি করেছেন একের পর এক। আর আপনার টাকা দিয়ে মেলায় দিয়েছেন টাকা, খেলায় দিয়েছেন টাকা, অথচ একটা কলকারখানা, একটা অফিস আমাদের রাজ্যে তৈরি হয়নি। নতুন করে কোন কলকারখানা তৈরি হয়নি। সিঙ্গুরের ন্যানো কারখানা তৈরি হতো, আপনি বন্ধ করে দিলেন। চলে যান সিঙ্গুর, আমি এখানে দাঁড়িয়ে আছি, চলে যান, কেউ খবর নিন। যদি আত্মীয় স্বজন থাকে, ওই সিঙ্গুরের জমি খা পড়ে আছে, ধুধুপ্রান্ত, না সেখানে শিল্প, না সেখানে কোনো চাষ। আর দিদি ভাই এসে প্রথম দিন বীজ ছড়িয়েছিলেন, ওনার বীজে সোনার ফসল ফলবে, আর সিঙ্গুরের মাটি আজকে খা করছে। অথচ সেখানে আমার ভাই, আমাদের পরবর্তী প্রজন্ম, আপনার ঘরের ছেলে মেয়ে, আপনার ঘরের ছেলে মেয়ের কাজ হতে পারত। একের পর এক মেলা খেলা উদ্বোধন করেছেন, একটার পর একটা পুজোয় ফিতে কেটেছেন মমতা ব্যানার্জি বা মমতা ব্যানার্জির দল বল সংঘ এখানে যারা আছেন তার দল বল, তারা ফিতে কেটেছেন, কিন্তু একটা কারখানার ফিতে কাটতে পারেননি, একটা অফিসের ফিতে কাটতে পারেননি, একটা নতুন করে সরকারি চাকরির পরীক্ষার ব্যবস্থা করতে পারেননি। বরঞ্চ যে প্রতিবার যে সরকারি চাকরির পরীক্ষা হতো, শিক্ষকতার চাকরি, স্কুল সার্ভিস কমিশন, যা বামফ্রন্ট সরকার, স্কুল সার্ভিস কমিশন চালু করেছিল, প্রতি বছর রাষ্ট্রপতি বলেছিলেন একটি দুর্গাপুজো নাকি যে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশন হবে। হ্যাঁ মাননীয় ব্রাত্য ঘোষ, আপনি অনেক কিছু জানেন না, আপনি চুপ করে থাকুন। প্রতি বছর স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হতো, আর লোকের চোখের সামনে কে কত নম্বর পেয়েছে, 1 নম্বর
চাইবে, যে পাস হবে, সে যে স্কুলটা চাইলো সেই স্কুলটা সে পেয়ে গেল, তারপরে থাকবে না তালিকায়, 2 নম্বর থেকে তালিকায় থাকবে। আমার যে চাইবে সে 2 নম্বর চাইলো, 2 নম্বরটা বাদ চলে গেল। এইভাবে একের পর এক চাকরি পেত। আপনার ঘরের ছেলে মেয়ে, আপনার ঘরের ছেলে মেয়ে, আপনার ঘরের ছেলে মেয়ে দোকানদারি করছেন, তার ছেলে মেয়ে ওষুধের ব্যবসা করছেন, তার ছেলে মেয়ে টোটো চালাচ্ছেন, অটো চালাচ্ছেন, তাদের ছেলে মেয়ে তারা নিজেরা বিভিন্ন সময় কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল কোনোদিন দেখেনি রাজনৈতিক রং, স্কুল সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে চাকরি পেয়েছে আমার দেশের সমাজ, যুব সমাজ। আর আজ দেখুন তারা রাস্তায় বসে আছে। আমাদের কলকাতায় গান্ধী মূর্তির তলায় দিনের পর দিন, 3 বছর হয়ে গেল, বছরের পর বছর ধরে দিনের পর দিন বৈশাখ জ্যৈষ্ঠের প্রবল রোদে, আষাঢ় শ্রাবণ ভাদ্রর বর্ষায়, শীতকালের শীতে তারা বসে আছেন আর বসে আছেন, ধর্ণা দিচ্ছেন, তবু তাদের চাকরি আজ অবধি হয়নি। কিন্তু তাদের যোগ্যতায়, তাদের মেধায় তারা কাজ পেয়েছিলেন। কিন্তু ওই খোলা খাতাতে চাকরি দিয়ে দিয়েছিল তাকে তৃণমূল, ঘুষ খেয়ে, কারুর থেকে ঘুষ খেয়ে, আর কোথাও দুর্নীতি করে। আর আজকে কোর্টের জন্য, ওই বামপন্থীদের জন্য, বামপন্থীদের লড়াইয়ের জন্য, কোর্টের জন্য আজকে কারুর চাকরি গেছে। কারণ কি? তারা অন্যায় পথে, অন্যায় ভাবে কাজ পেয়েছিলেন। মেধা যার আছে, যার যোগ্যতা আছে সে পাক। আমরা বলছি নতুন করে স্কুল সার্ভিস কমিশন মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে বামপন্থীরা এলে, নীতিশচন্দ্র রায় জয়যুক্ত হলে, হ্যাঁ মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে আবার নতুন করে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা হবে, যা বামপন্থীরা করবে। বামফ্রন্ট সরকার থাকাকালীন আপনি ভেবে দেখুন গ্রামাঞ্চলগুলোতে, গ্রামগুলোতে একের পর এক একটা জায়গায় যে বামফ্রন্ট সরকার ভূমির পাট্টা দিয়েছিল, যখন বাজার থেকে ছিলেতে পাট্টা স্থানান্তরিত হতো তখন নাম বদলাতে হতো। তার জন্য জমির দাগ লাগবে, জমির খতিয়ান লাগবে, এই সমস্ত জমা দিতে হয়। তার জন্য অঞ্চলগুলোতে আরআই অফিস ছিল, আরআই অফিস। আর ওই আরআই অফিসে অন্তত 5 জন করে কাজ করতো। কোন 5 জন? যারা গ্রামের যোগ্যতা সম্পন্ন ছেলে, যারা কিষান পাশের গ্রামের যোগ্যতা সম্পন্ন ছেলে, এলাকার যোগ্যতা সম্পন্ন ছেলে, এলাকার যোগ্যতা সম্পন্ন মেয়ে, যারা ওই আরআই অফিসে কাজ করত। আর আপনার ছেলের নামে যখন পাট্টা স্থানান্তরিত হবে, আর তখন তাই ওই জমির দাগ, জমির খতিয়ান কি লাগবে, আরআই অফিসগুলো ওইখানে কাজ করত, তারা ঠিক করে দিত। উঠিয়ে দিলেন মমতা ব্যানার্জি এসে, আরআই অফিস তুলে দিলেন মমতা ব্যানার্জি এসে। আর এখন তাই ওই যে কোনো একটা কাজের জন্য ছুটতে হয় কোথায়? ছুটতে হয় বিএলআর অফিসে। আর বিএলআর অফিসগুলোতে, বিএলআর অফিস মানে 20,000, 30,000, 40,000, 50,000 টাকা। একটা দাগ বা একটা খতিয়ান বদলাতে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা ঘুষ দিতে হচ্ছে আপনার আরআই অফিসগুলোকে। আবার যদি বামফ্রন্ট আসে, আবার তারা আরআই অফিস তৈরি করবে স্থানীয় স্তরে, এলাকার ছেলে মেয়েরা যারা যোগ্যতা সম্পন্ন, তাদের কাজের ভিত্তিতে। কৃষির ফসলের দাম পায় না আজকে চাষি, আজকে কৃষির ফসলের দাম পায় না চাষি। ফসলের চাষ করছে, বলছে কৃষিকাজ ছেড়ে দিচ্ছেন পরবর্তী প্রজন্ম, বলছেন চাষে পয়সা নেই, পরবর্তী প্রজন্মে ছেড়ে দিচ্ছেন। আর ভেবে দেখুন যে যখন তখন কি করা পাচ্ছেন। তাহলে শহরে আপনি অনেক টাকা দাম দিয়ে ফসল কিনছেন, ওদিকে চাষি ফসলের দাম পাচ্ছে না, তাহলে কোথায় যাচ্ছে টাকাগুলো? ফোরেরা, মাঝখান থেকে ফোরেরা, দালালরা, যারা তৃণমূলের অধীনে, তৃণমূলের নঙ্গুলি হেলনে, তৃণমূলের টাকায়, তৃণমূলের জন্য যারা চলে, ওই ফোরের দালালরা তারা লুটে নিচ্ছে। আর কৃষক ফসলের দাম পাচ্ছে না, আর মানুষ তারাও বেশি দাম দিয়ে ফসল কিনছে। আদানি আম্বানিরা ভেবেছিলেন, আদানি আম্বানিদের জন্য নরেন্দ্র মোদীরা ভেবেছিলেন যে দেশের কৃষি আইনকে এমন ভাবে পাল্টাবো যাতে আর গরিব মানুষ কিছু না করতে পারে। যত খুশি আদানিরা, যত খুশি গুদামে গুদাম যত করবে
শস্য 3 বছর, আমরা 3 বছর ধরে খেতে পারি। সারা দেশের মানুষ এত শস্য রাখার গুদাম আদানি তৈরি করে নিয়েছিলেন, যাতে অত্যাবশ্যকীয় পণ্যকে মজুত করতে পারে। যদি কেউ ভেবে থাকেন যে লড়াই করলে কাজ হয় না, আমরা বলবো কৃষক আন্দোলন তার প্রমাণ। বামপন্থীদের নেতৃত্বে কৃষক আন্দোলন, দেশের কৃষকরা সিংহ সীমান্তে, টিকরি সীমান্তে জড়ো হয়ে তারা দেখিয়ে দিয়েছে কেমন করে দেশের আইনকে পার্লামেন্টে পাস হতে দেয়নি চেয়েছিল যারা বিজেপি আরএসএস, তাদের বিরুদ্ধে লড়াই করে কৃষক তারা প্রতিষ্ঠিত করেছিল নিজের অধিকার। আবার আজকে তাকে নতুন করে লাগু করতে চাইছে বিজেপি আরএসএস। আর তার জন্য ভোটের আগে আমাদের ভাবতে হবে যে এই সরকার রাখা চলবে না। বড় কথা বলে মেয়েদের নরেন্দ্র মোদী, তিনি বলছেন নারী শক্তির সম্মান। সন্দেশখালীতে এসে সবাই জানেন, এই আগেও আমাদের বক্তারা বললেন যে সন্দেশখালীতে তৃণমূল রাত 12টায় ডেকে পাঠাতো মেয়েদের, সন্দেশখালীর মেয়েদের, আর ভোর 4টার সময় তাদেরকে ছাড়তো। আমি গেছিলাম সন্দেশখালীতে যখন গেছি তখন সেই মেয়েরা বলছে, দিদি আপনি জিজ্ঞাসা করছেন কি হয়েছে, রাত্রি 12টায় যদি কোনো পার্টি অফিসে ডেকে নিয়ে যায় আর ভোর 4টার সময় ছাড়ে দিদি, তাহলে মেয়েদেরকে ওরা কি করতে বাধ্য করে, কি কাজ করতে বাধ্য করে আপনারা বোঝেন না দিদি? আমরা মুখে বলতে পারবো না। ভেবে দেখুন এই কোন সভ্যতা, কোন জায়গায় গেছে আমাদের রাজ্য এই শাহজাহানদের জন্য, শিবু হাজরা, উত্তম সরকারদের জন্য। শিবু হাজরা, উত্তম সরকার, শাহজাহান, যারা দুষ্কৃতী, যারা গুন্ডা, তাদের কোনো জাত হয় না, হিন্দু না মুসলমান, সে কোনো জাত হয় না তাদের। ঠিক সেই রকম ভাবে, একই রকম ভাবে অথচ বিজেপি এসে নারী শক্তির সম্মান করে সন্দেশখালীতে বলছেন হিন্দুদের ওপর অত্যাচার করেছে মুসলমানরা। আরে যখন জাত হয় না দুষ্কৃতি, তখন তোমরা যারা আক্রান্ত হলো তাদের জাত ভেদ করতে চাইছো। আসলে তোমরা মানুষে ভাগ করতে চাও। সন্দেশখালীতে এসে বলছো যে মেয়েদের ওপর সম্মান, আত্মসম্মান মেয়েদের লুট হয়েছে। নরেন্দ্র মোদী, তোমার এ কথা বলার কোন যোগ্যতা আছে? এ কথা বলার কোন অধিকার আছে? যখন সাক্ষী মালিক, যে আমাদের দেশের কুস্তিগীর, যারা কুস্তি করে আমাদের দেশের জন্য সোনা এনেছে, পদক এনেছে আমাদের দেশের জন্য, ওরা আমাদের দেশের গর্ব, ওই সাক্ষী মালিককে বেটি বাঁচাও বেটি পড়াও, এই যে প্রকল্প ছিল নরেন্দ্র মোদীদের, তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছিল সাক্ষী মালিককে। আর তারপর সাক্ষী মালিকদের ওপর যখন, কুস্তিগীরদের ওপর যখন হয়রানি করলো বৃজভূষণ সিং সারন, যে নরেন্দ্র মোদীদের দলের সাংসদ, বিজেপির সাংসদ সঞ্জয়, যে বিজেপি দলের সাংসদ, একের পর এক যারা তখন একই সাথে তারা যখন হয়রানি করলো দেশের কুস্তিগীরদের ওপর, সাক্ষী মালিকদেরকে যখন হয়রানি করলো, তখন নরেন্দ্র মোদী চুপ। তখন বৃজভূষণ সিং সারনকে শাস্তি দেওয়ার মুরদ নরেন্দ্র মোদীদের হয়নি। তখন বৃজভূষণ সিং সারনকে একটা শাস্তি দিতে পারেননি নরেন্দ্র মোদীরা। আর তারা নাকি মেয়েদের, নারী শক্তির কথা বলেন। মণিপুরে যখন ওই কুকি সম্প্রদায়ের আদিবাসী মানুষদের যখন বিভক্ত করে ঘোরানো হলো, যে মহিলাদের যখন নগ্ন করে ঘোরানো হলো, তখন নরেন্দ্র মোদী 83 দিন ধরে আপনি চুপ করেছিলেন। আর আপনি বলেন কি, মেয়েদের জন্য আপনি উপকার করতে চান, মেয়েদের জন্য প্রকল্প। আসলে এসব আপনাদের মুখের কথা, আপনারা মেয়েদেরকে ঠাকুর ঘর, আতুর ঘর আর রান্নাঘর, শুধু এই জায়গাগুলোতে ঢুকিয়ে দিতে চান। মেয়েরা কৃষি কাজ করবে, মেয়েরা শ্রমিকের কাজ করবে, মেয়েরা লেখাপড়া শিখবে, মেয়েরা আঁকবে, মেয়েরা নাটক করবে, মেয়েরা গান গাইবে, মেয়েরা আইসিডিএস এর কাজ করবে, মেয়েরা আশা কর্মী হবে, মেয়েরা স্বাস্থ্যকর্মী হবে, মেয়েরা ব্যাংকে চাকরি করবে। আপনারা তা চান না। আপনারা চান মেয়েরা দাসী বৃত্তি করুক, মেয়েরা রান্নাঘর, আতুর ঘর, ঠাকুর ঘরে পচে মরুক। আর এই কারণে
আপনারা আসলে মেয়েদেরকে এইভাবে দেখেন? লজ্জা করে না আপনাদের? বিজেপি আর এস এস মাননীয় আপনি ওই বিজেপি আর এস এস এর পথ ধরে ওই একই পথ আপনি বলছেন বাংলা নাকি তার নিজের মেয়েকে চায়। কেন জলপাইগুড়ির রাজগঞ্জের যে মেয়েটাকে ধর্ষণ করে খুন করে সেপ্টিক ট্যাঙ্কে পুঁতে দিয়েছিলেন আপনাদের দল যার জন্য দায়ী, সে বাংলার নিজের মেয়ে না? হাঁসখালির যে মেয়েটা যাকে একেবারে ধর্ষণ করে তার দেহটাকে নিয়ে পাশের আগায় ঝুলিয়ে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলেন, সে বাংলার নিজের মেয়ে না? আর আপনি বলছেন কেন ও কি লাভ এফেয়ার ছিল, ও কি প্রেগন্যান্ট হয়েছে? আরে কারোর সঙ্গে কারোর লাভ এফেয়ার থাকলেই কি তাকে তার ধর্ষণ করার অধিকার জন্মায়? তাকে কি সে ধর্ষণ করতে পারে? লজ্জা লাগে না মাননীয় আপনার? গোটা দেশে সবচেয়ে বেশি নারী নির্যাতন আর ধর্ষণ হয় বিজেপি আর এস এস এর পোস্টার বয় যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে, আর তারপরই সবচেয়ে বেশি নারী নির্যাতন ধর্ষণ হয় আমাদের পশ্চিম বাংলায়। আর আপনি বলছেন পশ্চিম বাংলায় মেয়েদের আমি এত দিচ্ছি। তোমরা যদি আমাদের ভোট না দাও তাহলে আর প্রকল্পের সুযোগ পাবে না। কেন মাননীয়? আপনি কি আপনার বাবার টাকা থেকে চেক লিখে দেন নাকি লক্ষ্মীর ভান্ডারে যে এসো চেক লিখছি, বাবার টাকা রেখে গেছে আর সেই টাকা থেকে চেক লিখছি? সকালবেলা ঘুম থেকে উঠে যে চা খান, লাইটার দিয়ে গ্যাস জ্বালান, দেশলাইয়ের কাঠি দিয়ে উনুন জ্বালান বা গ্যাস জ্বালান, আর রাত্রির বেলা শুতে যান যে চাদরের সুতো, এই প্রত্যেকটা জিনিসের উপর আমি আপনি সবাই ট্যাক্স দিই। আর এই ট্যাক্সের টাকাটাই সরকারের টাকা, এ কারোর পৈতৃক সম্পত্তি না। তাই আমি দেব না, আমি না ভোটে আসলে তোমরা পাবে না, বন্ধ করে দেব। এত ভয় পেয়েছেন উনি, ভয়, আর সেই জন্য বলছে আমাকে ভোট দাও নয়তো তোমরা পাবে না। কারুর প্রকল্প এ কারুর নিজের প্রকল্প না, তাই বন্ধ করার কোনো হিম্মত, বন্ধ করার কোনো অধিকারও নেই। রাজ্যগুলোর দিকে তাকান, দক্ষিণের এক একটা রাজ্য, তামিলনাড়ু দেখুন, কেরালার বাম সরকার আছে দেখুন, মেয়েদের ওপর মেয়েদের জন্য একের পর এক প্রকল্প আছে। মমতা ব্যানার্জি তো সেখানে সরকার চালায় না, তাহলে কি মেয়েরা প্রকল্প পায় না? অসত্য কথা বলছেন আপনি, অসত্য কথা বলছেন। এই দিয়ে মেয়েদেরকে ভুলিয়ে রাখতে চান কেন? হাতের পুতুল আপনার মেয়েরা আপনার হাতের পুতুল। আর লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে বা প্রকল্পের সঙ্গে তো কর্মসংস্থানের কোনো বিরোধ নেই, শুধু লক্ষ্মীর ভান্ডার পাবে মেয়েরা। এই কল্পনারা যদি পড়াশোনা শিখেছে তো, এই আরতিরা যদি পড়াশোনা শিখেছে তো, এই নূরজাহানরা যদি পড়াশোনা শিখেছে তো, এই একের পর এক যারা পড়াশোনা শিখছে, তফসিলি জাতি আদিবাসী এই মেয়েরা, যারা সংখ্যালঘু মেয়েরা, যারা অন্য মেয়েরা, যারা পড়াশোনা শিখছে, লেখাপড়া শিখছে, তারা শুধু লক্ষ্মীর ভান্ডার পাবে? তারা কর্মসংস্থান করবে না, কাজে পাবে না, তাদের কাজ পেতে হবে না, তাদের চাকরি পেতে হবে না? আমার ঘরের ভাইকে, আমার ঘরের বোনকে, আমাদের ঘরের পরবর্তী প্রজন্মকে তাদের কাজ পেতে হবে না? শুধু 1000 টাকা মাসে নিয়ে বসে থাকবে, শুধু এই নিয়ে বসে থাকবে, কাজ পাবে না? নিজের মেধা, নিজের যোগ্যতায় কাজ পাবে না তারা? কর্মসংস্থানের একটা ব্যবস্থা না নরেন্দ্র মোদী করছেন, না মাননীয় মমতা ব্যানার্জি করছেন। লজ্জা করে না আপনাদের? কৃষিকাজে টাকা পায় না, পশুপালন করতো আমাদের গ্রামের মানুষেরা, পশুপালন করতো, আর প্রতিটা জিপিতে একটা পর একটা পশুপালনের কেন্দ্র ছিল, পশু চিকিৎসা কেন্দ্র। ধরুন আমাদের মানুষকে যেমন ভ্যাকসিন দিতে হয়, যেমন হামের জন্য বাচ্চাদের ভ্যাকসিন দেন, যেমন পোলিওর জন্য টিকা দেন, যেমন যাতে পক্স না হয় তার জন্য টিকা দেন, হাম যাতে না হয় তার জন্য যেমন টিকা দেন, তেমনি গরুর যাতে অসুখ না হয় তার জন্য গরুকে ভ্যাকসিন দিতে হয়। ছোট ছোট মুরগির বাচ্চা তারা যাতে বেঁচে থাকে, তাই মুরগির বাচ্চা জন্মানোর পরে হাঁ করে একটা ড্রপ খাইয়ে দিতে হয় যাতে ওই মুরগির বাচ্চাটা বেঁচে থাকে। ছাগলকে প্রতিষেধক দিতে হয়। আর ওই অঞ্চলগুলোতে যে পশুপালন কেন্দ্রগুলো ছিল, চিকিৎসা কেন্দ্র, তাতে 3 জন করে কাজ করতো গ্রামের যারা এই কাজে দক্ষ, যারা পড়াশোনা শিখে এই কাজ পেতে পারে সেরকম যারা দক্ষ, তারা ওইগুলোতে কাজ করতো। গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে 3 জন করে এগুলোতে কাজ করতো। আর আপনার
আপনার পশু তাদের জন্য প্রতিষেধক দিত, টিকা দিত, আর সেই কারণে তারা বেঁচে থাকতে অসুবিধা হতো না। আর আজকে গরুর কোনো যদি একটা মারা যায় 1 লক্ষ টাকা ক্ষতি, আজকে ছাগল মারা গেলে কত টাকা ক্ষতি, আজকে মুরগির বাচ্চা মরে গেলে কত টাকা ক্ষতি ভাববেন। তাহলে অঞ্চলগুলোতে আজকে কোনো নেই, আজকে কোনো প্রাণী চিকিৎসার কেন্দ্র অঞ্চলগুলোতে নেই। আজকে দূরে দূরে আপনাকে যেতে হচ্ছে, আনতে হচ্ছে। হ্যাঁ, বামপন্থী ফ্রন্ট অঞ্চলের উন্নতি করেছিল বিকেন্দ্রীকরণের মধ্যে দিয়ে, মানুষের হাতে ক্ষমতার মধ্যে দিয়ে অঞ্চলের উন্নতি করেছিল। আর সেইখানে তাই অঞ্চলগুলোতে প্রাণী চিকিৎসার কেন্দ্র ছিল। আপনার পশুকে, আপনার প্রাণীকে যাতে বাঁচিয়ে রাখতে পারা যায় তার জন্য প্রতিষেধকের ব্যবস্থা ছিল। বামপন্থী ফ্রন্ট এই চায় মানুষের হাতে ক্ষমতা, বামপন্থী ফ্রন্ট চায় মানুষ কাজ করবেন, চাকরি পাবেন, কাজ করবেন নিজের যোগ্যতার ভিত্তিতে। বামপন্থী ফ্রন্ট চায় গরিব মানুষ যাতে তারা মাথা উঁচু করে মর্যাদা নিয়ে বাঁচতে পারে আর চলতে পারে সেই কাজ। আর তার জন্য জীবনের জীবিকার ব্যবস্থা করতে হবে, তার জন্য কাজের ব্যবস্থা করতে হবে, তার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আরে নরেন্দ্র মোদী কবে জন্মেছেন? তারও আগে আমাদের মা, তার আগে আমাদের বাবারা জন্মেছিলেন। আরো অনেক বুড়োরা, বড় বয়স্ক মানুষরা আছেন যারা নরেন্দ্র মোদীর আগে জন্মেছেন। তখন কি আমাদের দেশে পুজো আর্চা হতো না নাকি? তখন কি কেউ কালী ঠাকুরকে পুজো করতো না? শিব ঠাকুরকে পুজো করতো না? কেউ পুজো করতো না? কেউ গির্জায় যেত না যীশু খ্রিস্টকে ডাকতে? কেউ আল্লাহের কাছে গিয়ে নামাজ পড়তো না? কেউ রোজা রাখতো না নরেন্দ্র মোদী জন্মানোর আগে? রাখতো তো নাকি? তাহলে আপনি এখন কি বলছেন এসে? আপনি বলছেন রাম মন্দির তৈরি করছি, সবাইকে রাম পুজো করতে হবে। রাম মন্দির তৈরি করছি কেন? আপনি বলেন যে আপনি কারখানা তৈরি করছেন, এরা কাজ পাবে। আপনি বলেন যে অফিস তৈরি হচ্ছে, এখানে চাকরি হবে। কম্পিউটারের ব্যবস্থা হচ্ছে, এখানে আরো ছেলেমেয়ে কাজ পাবে। ধর্ম তো যার যার ব্যক্তিগত, তাহলে আপনি কেন ফরমান জারি করে দেবেন? আর আমাদের দেশ, আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন যেমন একদিকে সিধু কানহু, বিরসা মুন্ডা এরা লড়াই করেছে, বিরসা মুন্ডারা যেমন লড়াই করেছেন আমাদের দেশের বিভিন্ন, আমাদের এই কোচবিহার এখানেও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জন লড়াই আন্দোলন করেছেন স্বাধীনতা আন্দোলনে। আর এইখানে নরেন্দ্র মোদীর দল, সাভারকারদের দল, তারা ব্রিটিশের পায়ের তলায় গিয়ে পড়েছেন, আমাকে বাঁচান, আমি আর পড়বো না, পুলিশের হাতে দেবেন না, আমি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করব না। আর সেখানে বামপন্থীরা, ভগৎ সিংরা বলেছেন ইনকিলাব জিন্দাবাদ, মরি মরবো, বাঁচি বাঁচবো, কিন্তু নিজেদের কথা, মতাদর্শের কথা, স্বাধীনতার কথা সবাইকে বলবো। এই হলো বামপন্থীরা, এই লড়াই বামপন্থীরা প্রতিদিন করে, এই লড়াই করে। আপনি দেখছেন চোখের সামনে যে তৃণমূল, যার কিছু ছিল না, যে ফ্যা ফ্যা করে রাস্তায় ঘুরতো, আপনি বাজারে গিয়ে জিনিসের দামের চোটে বাজারে করে ভর্তি করতে পারছেন না, ফিরে আসতে হচ্ছে। আর আপনার চোখের সামনে ফ্যা ফ্যা করে ঘোরা তৃণমূলের নেতা আঙুল ফুলে তার গলা গাছ, তার হাতে সোনার চেন, তার গলায় মোটা সোনার চেন, বাড়ি থাকিয়ে যাচ্ছে, কারণ তার পকেটে আপনার লুটের টাকা, কারণ তার পকেটে আপনাকে লুট করা টাকা। হিসাব নিন, বুঝে নিতে চান বিজেপি আরএসএস যারা, তৃণমূল একই সাথেই কারা। যে আজকে বিজেপি সেই কাল আরএসএস, রায়গঞ্জে সেই কাল তৃণমূল। রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী বিজেপির বিধায়ক ছিল, তৃণমূল তাকে সংসদ পদে দাঁড় করিয়ে দিয়েছে। বাগদার বিশ্বজিৎ দাস, বাগদার বিশ্বজিৎ দাস বিজেপির বিধায়ক ছিল, তৃণমূলের সাংসদ হয়ে লড়ছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মানস ভুইয়া ছিল, তার জন্য হিসাব দিতে হতো। পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ কি? সরকার যদি কোনো ভুলভাল কাজ করে পাবলিক অ্যাকাউন্টস কমিটি করবে। আর তৃণমূল জানে আমাদের বেশি সময় নেই, যা পারি এলোমেলো করে দেখা, লুটে পুটে খাই, তাই নেই আর পকেটে ভর। আর তার জন্য মানস ভুইয়া তৃণমূলে জয়েন করলো। তারপর কাকে করলো? কৃষ্ণ কল্যাণীকে। কৃষ্ণ কল্যাণী এখন তৃণমূলে জয়েন করেছে। বাংলার বিশ্ববিদ্যালয়
আজকে তৃণমূলের হয়ে ভোটে লড়ছে। কে কখন তৃণমূল, কে কখন বিজেপি, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, বুঝতে পারবেন না। শুধু যাওয়া আসা, স্রোতের ভাষা, একবার এদিকে যাচ্ছে আবার হুড়ুর করে কাজ করতে পারছি না, নিঃশ্বাস দিতে পারছি না, হুড়ুর করে এদিকে চলে এলো, আবার হুড়ুর করে এদিকে গেল, আবার হুড়ুর করে। ভেবে দেখুন, অর্জুন সিং এ পর্দা যেমন নাটকে যেমন একটা সিন ওঠে আর আরেকটি সিন নামে, বসে আছে যে টিকিট দেবে বলে, আর যেই টিকিট বের হলো অমনি গিয়ে মমতা ব্যানার্জির ছবিটা এমনি করে নামিয়ে দিল, নরেন্দ্র মোদীর ছবিটা উঠিয়ে দিল। আরে হায় রে বিজেপি, এত তোদের আকাল রে বিজেপি আরেছে ওই অর্জুন সিংকে আবার ব্যারাকপুরে প্রার্থী করেছে। এরা নাকি তৃণমূল নাকি বিজেপির বিরুদ্ধে, আর বিজেপি নাকি তৃণমূলের বিরুদ্ধে লড়বে। বটার গেম জানেন তো, ক্রিকেটে ম্যাচ ফিক্সিং, ওই ওরা ম্যাচ ফিক্সিং করছে, বটার গেম করছে, আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছি আমরা। আমরা যারা বামপন্থী, যারা মাটি কামড়ে পড়ে থেকে প্রতিদিন লড়াই করি, প্রত্যেক দিন মানুষের জন্য, মেয়েদের জীবনের জন্য, জীবিকার জন্য, নিরাপত্তার জন্য, আত্মমর্যাদার জন্য, একজন বেকারের কাজের জন্য, একজন কৃষকের ফসলের জন্য, শ্রমিকের নিজের একের পর এক আজকে রেলপথ বিক্রি করে দিচ্ছে, লাইফ ইন্স্যুরেন্সকে বিমাকে বেসরকারীকরণ করে দিতে চাইছে, একটার পর একটা জমিকে আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত সম্পদকে বিক্রি করে দিতে চাইছে। তার বিরুদ্ধে লড়ছে গোটা দেশ জুড়ে বামপন্থীরা। বামপন্থীরা ছিল বলে রেগার কাজকে বামপন্থীরা, জব কার্ডকে বামপন্থীরা প্রতিষ্ঠিত করেছিল। আর আজকে তাকিয়ে দেখুন, বামপন্থীরা বেঈমান নেই মানে তুই চোর না মুই চোর, মুই বড় না তুই বড়, এই করতে করতে রেগার কাজের টাকা, জব কার্ডের মজুরির টাকা, গরিব মানুষের টাকা দিচ্ছে না বিজেপি, আর চুরি করেছে তৃণমূল। ভেবে দেখুন, আবাস যোজনায় একটা ঘর পান না আপনারা, আর পার্থ চ্যাটার্জির বান্ধবীর ঘর থেকে গোটা ঘরটা শুধু টাকাতে 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 ভরা ছিল। এই চোর তৃণমূল আর তাদের সাগরে তাদের বড় ভাই ডাকাত বিজেপি আর এসে না খাউঙ্গা না খানে দুঙ্গা, বিজেপি আর এসে বলেছিল। আর এখন ইলেকটোরাল বন্ড নিজেও খেয়েছো, আর দ্বিতীয়কে তৃণমূল তাকে খাইয়েছো। খাউঙ্গা ভি খানে দুঙ্গা ভি, বিজেপি আর এসে খাবো, তৃণমূলকে খাওয়াবো। তৃণমূল নিজে তাই বলবো মুসলিমের মসিহা, আর বিজেপির সঙ্গে তলায় তলায় গিয়ে আঘাত করবো। আনিস খানকে পুলিশের দ্বারা মৃত্যু হবে তার, মইনুল লিপ্তাকে মমতা ব্যানার্জির পুলিশ মেরে ফেলবে। জবাব চান, জবাব চান আপনার জীবনের, জবাব চান আপনার জীবিকার, আপনার নিজের কাজের, আপনার আত্মমর্যাদার, আপনার নিজের অধিকারের। এই কথা বলবেন নীতিশ চন্দ্র রায়, আমাদের বামপন্থীদের প্রতিনিধি হয়ে এই কথা বলবেন, এই কথা বলবেন নীতিশ চন্দ্র রায় পার্লামেন্টে, এই কথা বলবেন জলপাইগুড়িতে দেবরাজ বর্মন, এই কথা বলবেন শ্রীরামপুরের দীপশিতা ধর, এই কথা বলবেন যাদবপুরের সৃজন ভট্টাচার্য, এই কথা বলবেন দমদমের সুজন চক্রবর্তী, এই কথা বলবেন মুর্শিদাবাদের মোহাম্মদ সেলিম। আমাদের সবার কথা, আপনার কথা, জীবনের কথা, জীবিকার কথা, আর তার জন্যই আপনারা নিজের জীবনের লড়াই, জীবিকার লড়াইকে প্রতিষ্ঠিত করুন। তাই এই লোকসভা নির্বাচনে আগামী 19 এপ্রিল কোচবিহার কেন্দ্রে নীতিশ চন্দ্র রায়কে সিংহ চিহ্নে ভোট দিয়ে তা আপনারা বিজয় করুন, জয়যুক্ত করুন। এই আবেদন আপনাদের কাছে রেখে সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, বামপন্থী মহিলা সংগঠন জিন্দাবাদ। বন্ধুগণ, আপনারা এতক্ষণ ধরে